দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতে এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাতন, 15টি হিন্দু বাড়িতে ব্যাপক মারধর, ভাঙচুর, লুটপাট। বিএনপি এনসিপি সংঘর্ষে উত্তাল বাংলাদেশের দিনাজপুর, গুরুতর জখম, হাসপাতালে ভর্তি 6। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল ইতিমধ্যে আমেরিকা এবং ন্যাটো গোষ্ঠী, তারপরেই এবার কঠোর জবাব ভারতীয় হাই কমিশনারের। অপরদিকে ইয়েমেনে ভারতের কেরলের নার্স খুনের মৃত্যুদণ্ডে ছিলেন জেলবন্দি। সেই নার্সের মৃত্যুদণ্ড থেকে সেই নার্সকে অবশেষে বাঁচিয়ে ফেরালেন মুসলিম ধর্মগুরু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির ছাতি কমে দাঁড়ায় 36 ইঞ্চিতে, চরম কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কারো নাম যেন বাদ না যায় ভোটার লিস্ট থেকে। পশ্চিমবাংলায় শুরু হচ্ছে আগস্ট মাস থেকে নিবিড় ভোটার লিস্ট সমীক্ষা, বিএলওদের কড়া বার্তা মমতা ব্যানার্জির। অপরদিকে খড়গপুরে লকেট চ্যাটার্জিকে পাশে নিয়ে সাংগঠনিক বৈঠক, দিলীপ ঘোষের গেরুয়া শিবিরে চর্চা তুঙ্গে। আবহাওয়া থাকবে কেমন? কমলা সতর্কবার্তা জারি বিভিন্ন জেলায়, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। আপনার জেলার আবহাওয়ার সংবাদও থাকবে, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক শেয়ার করে সাপোর্ট বজায় রাখবেন। কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন এলাকা থেকে সংবাদ দেখছেন আপনি আমাদের। বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাতন, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো 15টি সংখ্যালঘু বাড়ি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন পুরোপুরি বিপন্ন। তাদের ধর্মীয় স্বাধীনতা এবার ক্রমশ সংকুচিত হয়ে আসছে বলে রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন। আর তার ঠিক পরেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশের রংপুরে 15 জন হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হলো। উদ্মত্ত জনতাকে ঠেকাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশকর্মী। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ডেকে পাঠাতে হয়। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে 17 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরের বেতগাড়ি এলাকার বাসিন্দা ওই কিশোর স্থানীয় এক পলিটেকনিক কলেজের পড়ুয়া। শনিবার দুপুরে ওই কিশোরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট করা হয় বলে অভিযোগ, যদিও কিশোরের দাবি ও সেই পোস্ট করেনি। ওই দিনই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। একদল উদ্মত্ত জনতা ওই কিশোর এবং তার দাদার বাড়িতে ব্যাপক লুটপাট, ভাঙচুর চালায়। রবিবার ফের কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ওই কিশোরের গোটা গ্রামে হামলা চালায়। অন্তত 15টি বাড়িতে ব্যাপক লুটপাট, ব্যাপক ভাঙচুর চলে। খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশে বিএনপি এনসিপি ব্যাপক সংঘর্ষ, উত্তাল বাংলাদেশের দিনাজপুর, গুরুতর জখম 6 জন, ভর্তি হাসপাতালে। গোপালগঞ্জের পরে এবার অশান্তি ছড়ালো বাংলাদেশের দিনাজপুর জেলায়। অভিযোগের তীর আবারও নবগঠিত বাংলাদেশের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দিকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, সোমবার সকাল থেকে পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়ন এলাকায় বিএনপির যুব সংগঠন যুবদল এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মোস্তাফাপুর আমবাড়িহাটে দুপক্ষের বচসা থেকে উত্তেজনার সূত্রপাত। এই ঘটনায় অন্তত 6 জন গুরুতর আহত হয়েছেন। এনসিপি জানিয়েছে তাদের 2 জখম কর্মী হাসপাতালে বর্তমানে ভর্তি। অপরদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের যুব সংগঠনের 4 জন আহত হয়েছেন এই সংঘর্ষে। প্রসঙ্গত, গত 16 জুলাই এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ। গুলিবিদ্ধ হয়ে 5 জন নিহত হয়েছিলেন। এনসিপির বহিরাগতদের বিরুদ্ধে পুলিশ এবং সেনার ঘেরাটোপে গোপালগঞ্জে গিয়ে অশান্তি বাঁধানোর অভিযোগ উঠেছিল সেই সময়। গত আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দানা বাঁধা প্রবল জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সে আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহর মতো ছাত্র নেতারা পরবর্তীকালে এনসিপি রাজনৈতিক পার্টি করেছেন গোটা বাংলাদেশে। অপরদিকে ঢাকা বিমান দুর্ঘটনার তদন্তে গঠিত হলো এবার কমিশন। ঢাকার স্কুলে যুদ্ধবিমান আছড়ে পড়ার ঘটনার 1 সপ্তাহ পর তদন্ত কমিশন গঠন করল বাংলাদেশ। 9 সদস্যের তদন্ত কমিশনের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সচিব AKM জাফরুল্লাহ খান। বাকি সদস্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শালকে রাখা হয়েছে। 4 সপ্তাহের মধ্যেই কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। গত 21 জুলাই ঢাকার আকাশে উড়ছিল বাংলাদেশ বিমান বাহিনীর F-7 মডেলের প্রশিক্ষণ বিমান। চীনের তৈরি বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজের শ্রেণীকক্ষে আছড়ে পড়ে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় 34 জন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগ শিশু।
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে চরম হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা এবং ন্যাটো গোষ্ঠী। এবার কঠোর জবাব ভারতীয় হাই কমিশনারের। রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে ভারত, এর সমালোচনায় সরব হয়েছিল আমেরিকা। হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার একাধিক দেশ। যদিও এই সমস্ত আপত্তিকে নস্যাৎ করে দিলেন ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, বিক্রম দোরাইস্বামীর গলায় উঠে আসে ইউরোপের দেশগুলির রাশিয়া থেকে আমদানির প্রসঙ্গ। তিনি বলেন, ইউরোপের একাধিক দেশ সেখান থেকে খনিজ পদার্থ জ্বালানি কিনছে, তারাই আবার ভারতকে সেই জায়গা থেকে জ্বালানি আমদানি করতে হুঁশিয়ারি দিচ্ছে, বারণ করছে। বিষয়টি কি আশ্চর্যজনক নয়? পাশাপাশি তিনি বলেন, একটা দেশ কোনোভাবেই তার অর্থনীতিকে অচল করে দিতে পারে না। গত সপ্তাহে ব্রিটেনের একটি রেডিও সাক্ষাৎকার দিতে গিয়ে মন্তব্য করেছেন ভারতের এই হাই কমিশনার। 2022 সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে একাধিক দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে বাধ্য হয়ে জ্বালানিতে বড় ছাড় দেওয়ার কথা ঘোষণা করে মস্কো। এরপরই রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানির পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় নয়াদিল্লি। আমেরিকা রক্তচক্ষু সত্ত্বেও অবস্থান বদল করেনি ভারত। এ নিয়ে প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রধান সরব হয়েছেন, হুঁশিয়ারি দিয়েছে ভারতকে। এ প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে দোরাইস্বামী ভারত রাশিয়ার সুদীর্ঘ সুসম্পর্কের কথা এদিন মনে করিয়ে দিয়েছে। একটা সময়ে পশ্চিমী দুনিয়ার বন্ধুরা আমাদের অস্ত্র বিক্রি না করলেও প্রতিবেশী দেশগুলির কাছে অস্ত্র বিক্রি করত। সেই সময় রাশিয়াই যে ভারতের পাশে ছিল তাও জানাতে ভোলেননি বিক্রম। এরপরেই তিনি বলেন, এক সময় আমরা যেখান থেকে জ্বালানি কিনতাম এখন সবাই সেখান থেকে জ্বালানি কিনছে, ফলে আমরা সেই বাজার থেকে ছিটকে গিয়েছি, দামও বেড়েছে। জ্বালানি আমদানির ক্ষেত্রে বিশ্বের তৃতীয় স্থানে থাকা একটা দেশ সেক্ষেত্রে কী করবে? গোটা অর্থনীতি কি স্তব্ধ করে দেবে? পাশাপাশি ভারত যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে সেই কথাও জানিয়েছেন তিনি। মৃত্যুদণ্ড খারিজ। ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড অবশেষে খারিজ। প্রাণ রক্ষায় বিরাট সাফল্য ভারতের। দীর্ঘ বছরের কূটনৈতিক আইনি যুদ্ধের পর অবশেষে স্বস্তির খবর। ইয়েমেনে খুনের অপরাধে জেলবন্দি ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করে দেওয়া হলো। সম্প্রতি এমনটাই দাবি করেছে ভারতীয় সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবু বকর মুসলিয়ার দপ্তর। এএনআইকে আবু বকরের দপ্তর জানিয়েছে, গত 16 জুলাই মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া হয়েছিল নিমিষার। এবার সেই সাজা পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় দেশটির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে মৃত্যুদণ্ডের সাজা খারিজ করা হয়েছে। যদিও মুসলিয়ার দপ্তর এটাও জানিয়েছে, ইয়েমেন বা ভারত সরকারের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। কূটনৈতিক পথ যখন কার্যত বন্ধ হয়ে গিয়েছিল নিমিষার মৃত্যুদণ্ড আটকানোর, তখন একমাত্র উপায় ছিল ব্লাড মানি। তবে সেখানেও প্রতিপদে আসছিল বাধা। এহেন পরিস্থিতিতে কেরলের বাসিন্দা নিমিষা প্রিয়াকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবু বকর মুসলিয়ার। ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি। অবশেষে এলো সাফল্য। তবে আবু বক্করের দাবি যদি সত্যি হয় তবে এই ঘটনা যে বিরাট কূটনৈতিক সাফল্য তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, এক ব্যক্তিকে হত্যার অপরাধে 2017 সাল থেকে ইয়েমেনের জেলে বন্দী রয়েছেন ভারতীয় নার্স নিমিষা। 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তার প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিষার পরিবার। প্রবাসী ভারতীয় যুবতীর প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছলে তা খারিজ করে মৃত্যুদণ্ডের কার্যকরী নির্দেশ দেন সেই দেশের প্রেসিডেন্ট রশিদ মোহাম্মদ আল আলিমি। এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর হয় বিদেশ মন্ত্রক, কিন্তু শেষ পর্যন্ত ভারত সরকারের সেই চেষ্টাও ব্যর্থ হয়। প্রসঙ্গত, কেরলের পাল্লাক্কড় জেলার বাসিন্দা নিমিষা 2008 সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। 2014 সালে তার স্বামী এবং কন্যা ভারতে ফিরে এলেও নিমিষা সেখানে থেকে যান। উদ্দেশ্য ছিল ইয়েমেনে ক্লিনিক খোলা। সেখানে তালাল আবদো মেহেদি নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার। দুজন মিলে সেখানে এক ক্লিনিক খোলেন। পরে ওই ক্লিনিকের অংশীদারিত্ব নিয়ে অশান্তি বাধে দুজনের মধ্যে। নিমিষার পাসপোর্ট কেড়ে নেয় ওই ব্যক্তি। পুলিশে অভিযোগ জানিয়ে কোনো ফল না হওয়ায় অন্য পথে হাঁটেন নিমিষা। 2017 সালের 25 জুলাই ওই ব্যক্তিকে ঘুমের ইঞ্জেকশন দেন নিমিষা প্রিয়া। উদ্দেশ্য ছিল অভিযুক্তকে ঘুমিয়ে পাসপোর্ট উদ্ধার করা। তবে ওষুধের ওভারডোজের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। এই অবস্থায় অন্য একজনের সাহায্য নিয়ে মেহেদির দেহ টুকরো টুকরো করে জলের ট্যাঙ্কে ফেলে দেন নিমিষা এবং ইয়েমেন থেকে পালানোর সময় ধরা পড়ে যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির ছাতি কমে হয়ে যায় 36 ইঞ্চি।
মার্কিন প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার 56 ইঞ্চির ছাতি কমে দাঁড়ায় 36 ইঞ্চিতে। লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার অপারেশন সিঁদুর নিয়ে 16 ঘন্টার বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছিল লোকসভায়। সম্ভাবনা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা রাখার, কিন্তু তার পরিবর্তে দেখা যায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সোমবার সংসদে দাঁড়িয়ে বাংলা ভাষায় ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে বড় সড় প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, কি পাহারাদার আপনি? 4 জন জঙ্গি এসে গুলি করে চলে গেল পাকিস্তানে, আপনি কি পাহারা দিলেন? দয়া করে আর পাহারা দেবেন না, আরও ক্ষতি হয়ে যাবে। পহেলগাঁওতে কিভাবে সশস্ত্র সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেছেন, অমিত শাহ কি করছিলেন সেই সময়? তার বিএসএফ সিআইএসএফ কি করছিল? গুলি করার পর 4 জন জঙ্গি হাঁটতে হাঁটতে পাকিস্তানে চলে গেল। অমিত শাহ বসে বসে দেখলেন? এত অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রক ভারত কখনো দেখেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 26 জনের মৃত্যুর দায়িত্ব নেওয়া উচিত। 140 কোটি ভারতবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদীর। তিনি আরও বলেন, 100 জঙ্গি নাকি মেরেছেন। আরে 4 জন জঙ্গি তাহলে কোথায় গেল? একটা জঙ্গি ধরতে পারলেন না। এখনও পর্যন্ত ব্যর্থ অজিত দোভালকে কেন রেখে দেওয়া হয়েছে প্রশ্ন তুলেছেন তিনি। বিরোধীদের পেছনে ইডি সিবিআই লাগানোর জন্য উনি খুব দক্ষ, আর পাকিস্তান থেকে জঙ্গি ঢুকে পড়লে তখন তিনি স্তব্ধ। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংঘর্ষ বিরতি নিয়ে প্রশ্ন তোলেন সংসদে। তিনি বলেন, 7 থেকে 10 মে সকল ভারতবাসী অপেক্ষা করছিলাম, বারবার নানা খবর পাচ্ছিলাম, সকলে জানিয়েছি আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছি। আমরা ভেবেছিলাম পাক অধিকৃত কাশ্মীর বুঝি আমরা এবার ছিনিয়ে আনব। তারপর আচমকা 10ই মে দুপুর 3:30টার সময় শুনলাম সংঘর্ষ বিরতি। কখনো শুনেছেন 90 রান হওয়ার পর কেউ খেলবো না বলে সরে যাচ্ছেন? এরপর তার সংযোজন, আমরা তখন জানি না কি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দেখি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এর চেয়ে লজ্জার আর কি রয়েছে? মার্কিন প্রেসিডেন্ট আমাদের দেশের সিদ্ধান্ত নিচ্ছেন। তারপরে প্রধানমন্ত্রীকে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী মোদী, কেন আপনি একবার আপনার এক্স হ্যান্ডেলে পোস্ট করতে পারলেন না যে মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন তা ভুল? যখনই আপনি মার্কিন প্রেসিডেন্টের সামনে দাঁড়ান, আপনার ওই 56 ইঞ্চির বুকের ছাতি কমে 36 ইঞ্চি হয়ে যায়। বিহারের পর এবার পালা পশ্চিমবঙ্গের। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে ভোটার লিস্টের নিবিড় যাচাইকরণ। কারো নাম যেন বাদ না যায়। বিএলওদের কঠোর বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বিহারের পর এবার পশ্চিম বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR শুরু হচ্ছে। আর ঠিক তার আগে বুথ লেভেল অফিসার বা বিএলওদের বিশেষ বার্তা মমতা ব্যানার্জির। কমিশনের প্রস্তুতি এদিকে চরমে। সোমবার রাজ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে কমিশন। ইতিমধ্যে 109টি বিধানসভার ভোটার তালিকা প্রকাশ হয়েছে অনলাইনে। নিরাপত্তার বিষয়টি নিয়েও বিএলওদের আশ্বস্ত করেছে কমিশন। এদিকে বীরভূমের প্রশাসনিক সভা থেকে শুধু বিএলওদের নয়, রীতিমতো জেলা শাসকদের উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রীর পরামর্শ, আগামী বছর বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলায়। একটু চোখ কান খোলা রাখতে হবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে 1000 জন দিল্লিতে গিয়েছেন প্রশিক্ষণ নিতে, তা আমি জানতাম না। উচিত ছিল আমাকে জানানো। আমাকে না জানালেও মুখ্য সচিবকে জানানো উচিত ছিল। বিএলওদের কাছে আমার অনুরোধ, ভোটার লিস্ট থেকে যাতে কারো নাম বাদ না যায়। মনে রাখবেন, আপনার রাজ্য সরকারের জন্য কাজ করেন, রাজ্য সরকারের কর্মচারী। দেখবেন যাতে কেউ হেনস্থার শিকার না হয়। যারা দীর্ঘদিনের ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না বলে মমতা ব্যানার্জির হুঁশিয়ারি। এদিকে পশ্চিমবঙ্গে SIR এর প্রস্তুতি পর্ব তুঙ্গে। এদিন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার মোট 109টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই ভোটার তালিকা আপনি অনলাইনে গিয়ে চেক করে দেখে নিতে পারেন আপনার পরিবারের সদস্যদের নাম ভোটার লিস্টে রয়েছে কিনা। বিহারে 2003 সালকে ভিত্তি করে SIR শুরু হয়েছিল। তার আগে সেখানে ওই বছরের ভোটার তালিকা প্রকাশ হয়েছিল। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল 2002 সালে। সেই হিসেবে সেই সালকে ভিত্তি করেই এবার পশ্চিমবাংলায় SIR শুরু হচ্ছে। কেমন থাকবে পশ্চিমবাংলার আবহাওয়া দেখে নিচ্ছি এক নজরে। 4 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। হিমালয় লাগোয়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার প্রভৃতি জেলায়
বিভিন্ন স্থানে 3 এবং 4 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জন্য ওইসব এলাকায় কমলা সতর্কবার্তা জারি থাকছে 3 এবং 4 আগস্ট। আজ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এছাড়া উত্তর দিনাজপুর জেলার কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে।